শুরু করে ফেলি। তাহলে দেখো, তুমি দেখতেই পাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে পয়েন্টগুলো আমি তোমাকে এখন দেখাচ্ছি, পয়েন্টগুলোকে কিভাবে সেন্টেন্স করতে হবে তার একটা দেখো স্কেচ আমি তৈরি করে রেখেছি অলরেডি। বাম দিকে লেখা আছে পয়েন্টস, মানে পয়েন্টসগুলো কিভাবে দেওয়া থাকে, আর ডান দিকে লিখে রেখেছি কিভাবে সেগুলোকে সেন্টেন্স তৈরি করতে হবে তার একটা খুব সহজ এবং সুন্দর টেকনিক। আমি একদম শেষ পর্যন্ত এই টেকনিকে তোমাকে শেখাবো কিভাবে তুমি বায়োগ্রাফি লিখবে। সে তুমি ক্লাস 5 থেকে 8-এ পড়ো, অথবা মাধ্যমিক পরীক্ষা দেবে, বা কোনো চাকরির পরীক্ষা দেবে, তুমি এভাবে নিশ্চিন্তে লিখতে পারবে। তাহলে এসো আমরা পয়েন্টগুলো এখান থেকে পড়ব, আর তার সাথে মিলিয়ে মিলিয়ে সেন্টেন্সগুলো লিখব। দেখো প্রথম পয়েন্ট কি দেখতে পাচ্ছ না, এটা লিখতে হবে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেখো, এই যে লেখাই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা এখন লিখতে চলেছি। প্রথম পয়েন্ট দেখো, বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। এখন প্রশ্ন হলো, আমরা যখন বায়োগ্রাফি লিখব আমাদেরকে একটা হেডলাইন লিখতে হবে, এটা তো খুব যে জানা কথা। তাহলে আমরা আগে হেডলাইনটা লিখে ফেলি। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাহলে লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। স্পেলিংটা দেখে দেখে ঠিক করে লিখবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই লিখলাম হেডলাইন, মানে ওনার সম্পর্কে আমরা লিখতে চলেছি। এখন পয়েন্ট তোমার সবসময় শুরু হবে, ওই দেওয়া আছে দেখো, বর্ন অন 12 সেপ্টেম্বর 1894। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু পয়েন্ট দেওয়া থাকে এক্সামে। কিন্তু মনে রাখো, তোমাকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতেই হবে। দেখো তুমি দেখতেই পাচ্ছ কি বলেছি প্রথমে, বায়োগ্রাফি রাইটিং, এই যে লেখাটা এসো দেখো, প্রথম বলেছি ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের জায়গায় তোমাকে কি বলতে হবে না, এটি বলা দরকার খুব, কারণ এটির জন্য মার্কস থাকে। তুমি যদি জেনে থাকো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন, তাহলে সেটা বললেই হবে। দেখো আমি লিখেছি না, প্রথমে নামটা বলবে তার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান। কে ছিলেন? অথার বলতে পারো, লেখক, নভেলিস্ট বলতে পারো, ঔপন্যাসিক, যে কোনো একটা কথা তুমি বলবে। এইবারে পরে কি লিখেছি দেখো, মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু মেনি ফেমাস সন্স, মেনি ফেমাস পিপল। আবার নাম বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দেম। আমরা এটা লিখব কখন না, মনে করো এমন একজনের সম্পর্কে লিখতে বলেছে যার সম্পর্কে আমি বিশেষ জানি না যে তিনি কে ছিলেন, আমি পয়েন্ট পড়েও বুঝতে পারছি না, তখন উনি কে ছিলেন এই কথাটাকে না লিখলে তো নম্বর পাওয়া যাবে না, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতেই হবে। তখন না জেনেও তুমি এই রকম লিখে দিলে নম্বর পাবে। তাহলে আমরা এখন জানি উনি একজন লেখক বা নভেলিস্ট, ঔপন্যাসিক ছিলেন। আমরা এবার লিখে ফেলবো, এসো আমরা লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ আ, কি বলেছি লিখতে দেখো, গ্রেট ইন্ডিয়ান। তাহলে বলো, গ্রেট ইন্ডিয়ান রাইটার বলতে পারো, নভেলিস্ট বলতে পারো, তুমি ইন্ডিয়ানের জায়গায় বেঙ্গলি নভেলিস্ট বলতে পারো, তোমার যেটা পছন্দ তুমি সেটা বলো, কোনো অসুবিধা হবে না। এরপরে তাহলে
ওই যে আমি যেটা লিখেছিলাম ওই মাদার ইন্ডিয়া বলে যে সেন্টেন্সটা আমি এখানে লিখে রেখেছিলাম, এটা তুমি তখনই বলবে যদি তুমি না জেনে থাকো যে যার সম্পর্কে আমি লিখতে চলেছি তিনি কে, তখন তুমি বলবে এইরকম। তুমি বুঝতে পারছো না, নভেলের স্পেলিং মাথায় আসছে না, তখন তুমি এভাবেও বলতে পারো মাদার ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু মেনি ফেমাস সন্স। বিভূতিভূষণ, ওই যে বলেছি নাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দেম, এটা বললেও চলবে। এইবার দেখো পয়েন্টে চলে এসো। কি দেখতে পাচ্ছ? বর্ন বলা আছে, আমিও দেখো বাম দিকে লিখে রেখেছি বার্থ। এই বার্থের পয়েন্টটা কিভাবে লিখতে হয়, জন্মের কথা বললে দেখো লেখা আছে হি ওয়াজ, এখানে পয়েন্টে কি বলা আছে তোমার, তারিখ বলা আছে 12 সেপ্টেম্বর, আর সাল বলা আছে। জন্ম কোথায় হয়েছে সেটা বলা নেই, কোনো অসুবিধে নেই, আমরা সেটা বলবো না, আন্দাজে তো আর বলবো না। দেখো ডান দিকে সেন্টেন্স কিভাবে আমি লিখতে বলেছি না, আমি বলেছি হি ওয়াজ বর্ন অন বলে তারিখ বলতে হবে, ইন বলে সাল বলতে হবে, আর যদি কোথায় কোন দেশের কোন গ্রামে জন্মেছেন বা কোন জেলার কোন গ্রামে জন্মেছেন শহরে জন্মেছেন বলা থাকে, তখন অ্যাট দিয়ে গ্রাম বা শহরটা বলবে আর ইন দিয়ে রাজ্য বা দেশটা বলবে। এখানে যেহেতু এটা বলতে হচ্ছে না, আমরা এই পর্যন্ত বলেই এটা ফুল স্টপ দিয়ে দেব। তাহলে সেন্টেন্সটা কি বলবো, হি ওয়াজ বর্ন, দেখো হি ওয়াজ বর্ন অন বলে তারিখ বলতে হবে, বলা ছিল দেখো 12 সেপ্টেম্বর, বলবো 12 সেপ্টেম্বর। এবার কি বলবো, ইন 1894, দেখো ইন 1894, এদিকে আর ধরবে না, এদিকে বলছি 1894 হয়েছে। স্থান বলা থাকলে আমরা সেভাবে বলতাম, এখানে যেহেতু বলা নেই আর বললাম না। এবার পরের পয়েন্টে চলে যাব। দেখো কি বলা আছে, ফাদার, সাধারণত এর পরে বাবা মায়ের নাম বলা থাকে, কখনো বাবা কি করেন সেটাও বলা থাকতে পারে। দেখো বলা আছে কি, ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার মৃণালিনী দেবী। কিভাবে এটাকে সেন্টেন্স তৈরি করতে হবে, এই যে পয়েন্টের এই কথাগুলো সাবজেক্ট ভার্ব দিয়ে সুন্দর সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা কিভাবে হবে দেখো আমি লিখে দিয়েছি না। এই সেন্টেন্সটা বলার সবচেয়ে সহজ উপায় হলো, প্রথমে যে বাবার নাম দেখো দেখতেই পাচ্ছ ড্যাশ দেওয়া আছে, দিয়ে বলেছি বাবার নামটা বলো, এই যে বাবার নাম বলে বলবে, তাহলে মহানন্দ বন্দ্যোপাধ্যায় ওয়াজ হিজ ফাদার, দেখো অ্যান্ড মৃণালিনী দেবী, এই যে মায়ের নাম বলো এখানে, ওয়াজ হিজ মাদার। এটা বললেই সবচেয়ে সহজে এই পয়েন্টটাকে লেখা যায়। তাহলে দেখো আমি লিখে ফেলি, মহানন্দ বন্দ্যোপাধ্যায় was his father and মৃণালিনী দেবী was his mother। তুমি 5 থেকে 10 যে ক্লাসেই পড়ো না কেন, তুমি এই নিয়মে নিশ্চিন্তে লিখতে থাকো, শিখে নাও, দেখে নাও, খুব সহজে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে। এমন হতে পারে পয়েন্টের মধ্যে কোনো ওয়ার্ড আছে যার মানেই তুমি বুঝতে পারছো না, তাও তুমি লিখে আসবে। কিভাবে দেখো, এবারে পয়েন্ট কি ছিল, আর্লি এডুকেশন অ্যাট বনগা হাই স্কুল, এভাবে এরকমই থাকে কিন্তু পয়েন্টে। হয়তো কোনো একটা আমি যে লিখেছি এর পরে এডুকেশন হয়তো পয়েন্টে বলা নেই, তখন সেটা বলবে না, পরেরটাই চলে যাবে। এভাবে দেখো এডুকেশনের কথা কি বলেছি না, বলছে আর্লি এডুকেশন অ্যাট বনগা হাই স্কুল, বনগা হাই স্কুলে তার প্রথম দিকের শিক্ষাটা হয়েছিল। তাহলে আমরা কি বলবো, হি স্টার্টেড হিজ, দেখো আমি লিখেছি ডান দিকে, হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন অ্যাট দ্য ভিলেজ পাঠশালা। কখনো যদি কিছুই বলা না থাকে তখন ভিলেজ পাঠশালা বলতে পারি, কারণ পুরানো দিনে গ্রামের পাঠশালাই ছিল। এখানে যেহেতু বলা আছে দেখো, এই যে বলছে আর্লি এডুকেশন অ্যাট বনগা হাই স্কুল, আমরা বলবো
ওর বদলে ওই যে অর দিয়ে বলা আছে, দেখো বলেছি স্কুলের নামটা বলো, তা সেটাই বলবো। দেখো বলবো হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন, হি স্টার্টেড, তোমাদের ফোনে দেখতে অসুবিধা হলে ফোনটা ঘুরিয়ে নাও। হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন অ্যাট, দেখো বলাই আছে, আমি ওখানে পয়েন্টে লিখে দিয়েছি, অ্যাট বনগাঁ হাই স্কুল, বনগাঁও হাই স্কুল। এরপরে যদি আবার কোন কলেজে ভর্তি হয়েছিলেন, কোন ইউনিভার্সিটিতে গেছিলেন এমন বলা থাকে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো আমি সেগুলোকেও কিভাবে লিখতে হবে তোমাকে বলেছি। যদি বলা থাকে তাহলে বলবো, এখানে পয়েন্টে দেখো বলা আছে ইন্টারমিডিয়েট, দেখতে পাচ্ছ, ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ, নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। তাহলে পরবর্তীকালে আর কোথায় পড়াশুনো করেছেন সেটাও বলা আছে। তাহলে সেই পয়েন্ট আমরা কিভাবে লিখবো, দেখো আমি এখানে দেখিয়েছি কি বলেছি দেখো। তাহলে বলেছি এই যে দেখো দেন থেকে শুরু করেছি, দেন হি ওয়াজ অ্যাডমিটেড, ওয়াজ অ্যাডমিটেড বলতে কঠিন লাগলে তুমি ওয়েন্ট বলবে, হি ওয়েন্ট টু অমুক স্কুল অথবা অমুক কলেজ। এবার কোন সালে গেছিল যদি বলা থাকে সেটাও বলবো। লেটার, আরও যদি কোনো ডিগ্রির কথা বলা থাকে, দেখো হি পাস্ট অর কমপ্লিটেড, যে কোনো একটা ভার্ব বলবে, বিএ অর এমএ ফ্রম অমুক কলেজ অমুক ইউনিভার্সিটি ইন অমুক সাল, এভাবে বলবো। তাহলে এখানে ডিগ্রি পাস করার কথা বলা আছে, দেখো পয়েন্টের বলা আছে এই যে ডিগ্রি পাস করার কথা, ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন। তাহলে আমরাও ওই ডিগ্রির কথাটাই নিয়ে আসবো। ওই যে লেটার দিয়ে যে সেন্টেন্সটা বলেছিলাম তুমি এইটা বলো, খুব সুন্দর লাগবে। তাহলে কি বলবো, দেখে দেখে তুমিও খাতায় লিখতে থাকো, তুমি প্রয়োজন হলে পারলে সেন্টেন্সগুলো কমেন্ট করে আমাকে দেখাও। তাহলে বলবো লেটার, দেখো লেটার হি পাস্ট, এবার পয়েন্টে কি বলা আছে একবার দেখে নাও, ওখানে চলে যাও, ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ। তাহলে ইন্টারমিডিয়েট, এটা এক্সামের নাম ওই জন্য ক্যাপিটাল দিয়ে লিখছি, ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন না লিখলেও হতো, ক্যাপিটাল এগুলো না দিলেও হতো, গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ বলাই আছে, আমিও এখানে বলেছিলাম দেখো ফ্রম কোন কলেজ বা ইউনিভার্সিটি সেটা বলতে হবে। তাহলে বলবো ফ্রম রিপন কলেজ, কোন সালে সেটা যেহেতু এখানে বলা নেই আমরাও বলবো না। এবারে পয়েন্টে দেখো এক্সট্রা বলা ছিল নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, এটা একসঙ্গেই তুমি চালিয়ে দিতে পারো, কমা দিয়ে বলতে পারো এখান থেকে নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, অথবা হুইচ ইজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা, এভাবেও বলা যায়। তাহলে সেভাবেই বলি, তুমি কমা দিয়েও বলতে পারো, হুইচ ইজ নাও নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা। তা তুমি এটা কমা দিয়েও বলতে পারতে, নিশ্চিন্তে বলতে পারতে, কোনো অসুবিধা হতো না। এবার দেখো পরের পয়েন্ট কি দেখতে পাচ্ছ না, আমি বলেছিলাম কেরিয়ার, দেখো পয়েন্টে বলা ছিল তিনি কি চাকরি করেছেন, কোন পদ লাভ করেছিলেন বলতে হবে। তোমার কোয়েশ্চেনেও এইরকমই থাকবে, এটা এইটা বলে নয়, অন্য যে কোনো বায়োগ্রাফিতেও দেখবে এভাবেই বলা আছে, ওয়ার্কড অ্যাজ হেডমাস্টার অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড, এটা একটা চাকরি করেছেন। আবার একটা চাকরির কথা বলা আছে, দেখো এই যে লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, তাহলে এই দুটো জায়গায় উনি হেডমাস্টার হিসাবে কাজ করেছেন। তাহলে পয়েন্টে কিভাবে বলবো, দেখো এই যে কেরিয়ার বলেছি, হি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ, তাহলে উনি কি হেডমাস্টার হিসাবে শুরু করেছিলেন? নিশ্চয়ই না। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে বলবো হি বিকেম
দ্য হেডমাস্টার। সবসময় যে স্টার্টেড হিজ কেরিয়ার বলা থাকবে, কিভাবে শুরু করেছিলেন নাও বলা থাকতে পারে, তিনি পরে যেটা হয়েছিলেন সেটা বলার জন্য আমরা এই বিকেম ভার্বটা ইউজ করব। এই দেখো বিকেম, তাহলে বলবো দেখো হি বিকেম দ্য হেডমাস্টার। দা কেন হেডমাস্টার? না, হেডমাস্টার তো একজনই হয় একটা স্কুলের। হেডমাস্টার অ্যাট, দেখো কি বলেছিল, এবার পয়েন্টে চলে যাই। অ্যাট জাঙ্গিপাড়া হাই স্কুল, জাঙ্গিপাড়া হাই স্কুল অ্যান্ড, দেখো বলা আছে পয়েন্টে, লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, অ্যান্ড লেটার অ্যাট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। তাহলে তিনি যেটা হয়েছিলেন, তিনি যে চাকরি করেছিলেন সেটা বলেছি। দেখো এরপরে যদি আরও কোনো চাকরির কথা থাকতো সেটাও বলা যেত। আমি এই দুটোকে একসাথে না বলে এই যে অ্যান্ড দিয়ে, এই যে এখানে লেটার বলে একসঙ্গে সেন্টেন্সটা চালিয়েছি, আমি এখানেও ফুল স্টপ দিয়ে আর কি বলতে পারতাম, তুমি দেখো এখানে বলেছি, আমি বলতে পারতাম এখানে দেন হি জয়েন্ট, দেখো দেন হি জয়েন্ট হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন অ্যাজ দ্য হেডমাস্টার। এভাবেও তুমি কেটে কেটে বলতে পারতে। তোমাকে এখানে আমি ভাগগুলো খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি। এবার দেখো, আমাকে বলছো আজিম লস্কর স্যার আমাদের এই পিডিএফটা দেওয়ার ব্যবস্থা করবেন। এখন এই পিডিএফ কিভাবে শেয়ার করতে হয়, সত্যি কথা বলতে আমি এত ডিটেলস জানি না। আমি তোমাকে এর একটা স্ক্রিনশট আমি দেওয়ার ব্যবস্থা করতে পারি, আমি চেষ্টা করে দেখব। আর যদি না পারি তুমি স্ক্রিন থেকে দেখে দেখে একটু লিখে নেবে প্লিজ। আমি তবু চেষ্টা করবো পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করার। আর যারা চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে, আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো খুব ইজিলি, এটা আমি পারি। আমি তবু চেষ্টা করব এখানে দিয়ে দেওয়ার। দেখো এইবারে পয়েন্টে তোমার কি বলা আছে না, বলা আছে ফেমাস নভেলস আর পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, এ বলে বলে কতকগুলো নভেলের নাম বলা আছে। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইচ্ছামতি, চাঁদের পাহাড়, ইডিসি। আমি কি বলেছি দেখো, এসব বইগুলো কিভাবে বলতে হয় না, এই যে বলেছি হি রোট, এ দেখো এখান থেকে হি রোট অর কম্পোজ মানেও রচনা করা, মেনি বুকস লাইক বলে যে বইয়ের নামগুলো কমা 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 দিয়ে দিয়ে বলতে পারবে। তো দেখো সবই তো তোমাকে খুব স্পষ্ট করে আমি দেখিয়েই দিয়েছি কি করতে হবে। তাহলে বলবো এর পয়েন্ট দেখে দেখে বলবো কি বলবো, আবার দেখে নাও। হি রোট মেনি বুকস বা নভেলস, বলবো দেখো হি, তুমি একবারে পয়েন্টেও যেমন দেওয়া আছে দেখো হিজ ফেমাস নভেলস আর, এমনও বলতে পারি হি রোট অথবা কম্পোজড মেনি নভেলস লাইক বলে ওই পথ নামগুলো দেখো বলা আছে, পথের পাঁচালী, এগুলো সবই দেখো কিভাবে লিখছে, পথের পাঁচালী যেমন লেখা আছে প্রথমটা ক্যাপিটাল দিয়ে সেভাবে বলবে। এই বইয়ের নামগুলোকে তুমি আন্ডারলাইনও করে দিতে পারো, পথের পাঁচালী বলে। আমি আর সবগুলো লিখছি না, তুমি পারবে এটা লিখতে, ডট ডট দিয়ে আমি আবার লাস্টেরটা বলে ফুলস্টপ দিয়ে দেবো। চাঁদের পাহাড়, ইডিসি যেমন বলা আছে বলে দিলাম, এই মাঝখানটা তুমি দেখে দেখে লিখে নেবে। তাছাড়া তোমাকে আমি এখানেও দেখিয়েছি, দেখো কমা দিয়ে দিয়ে বলতে হয়, এই যে বলেছি এখানে এই জায়গাটায়। এইবারে দেখো পয়েন্ট কি আছে না, ডায়েড অন 1 নভেম্বর 1950, কোথায় মারা গেছিলেন এখানেও সেটাও বলা নেই, বলবো না। কিন্তু এখানে নেই, এমন যদি হতো তিনি কিছু প্রাইজ পেয়েছেন সেগুলো বলা আছে। দেখো এবারে এই পিডিএফটাতে এই যে অ্যাওয়ার্ডস পুরস্কারগুলো যদি বলা থাকে, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সাপোজ রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে বলা হয়েছে, বা কেউ ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন পেয়েছেন, সেই পয়েন্টটা কিভাবে বলবো আমি সেটাও তোমাকে এখানে দেখিয়েছি। দেখো
বলেছি কীরকম না, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, দেখো পড়তে পারছ, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য বলে পুরস্কারের নাম বলবে, অমুক প্রাইজ ইন অমুক সাল। আরও যদি পুরো প্রাইজ পেয়ে থাকেন, হি অলসো অ্যাচিভড, তিনি আর কি প্রাইজ পুরস্কার অর্জন করেছিলেন, অ্যাচিভড বা গট বলতে পারো, বলে সেই প্রাইজের নামও বলবে, যদি সাল দেওয়া থাকে সালটাও বলবে। এইভাবে তুমি প্রাইজগুলো নিশ্চিন্তে সেন্টেন্স তৈরি করতে পারবে বলে আমি মনে করি। এইবার দেখো, এই যে এখানে বলেছি অ্যাওয়ার্ড আর প্রাইজের কথা, এবার ডেথ, মারা যাওয়ার কথা এখানে দেওয়া আছে। এই সেন্টেন্সটা কিভাবে বলবো বলেছি, দেখো, দিস গ্রেট পারসন, গ্রেট ম্যান, কতগুলো ভাবে মারা যাওয়ার কথা বলা যায় না, ব্রেথ হিজ লাস্ট বলা যাবে, পাস্ট অ্যাওয়ে বলা যাবে, লেফট দিস মান্ডেন ওয়ার্ল্ড, এই পার্থিব জগৎ ত্যাগ করেছিলেন, এভাবে বলা যাবে, শুধুমাত্র ডায়েট বলা যাবে, তোমার যেটা পছন্দ বলবে, বলে কত তারিখ কোন সাল বা স্থান থাকলে অ্যাট আর ইন দিয়ে ছোট জায়গা বড় জায়গা জানো, এভাবে বলবো। তাহলে আমরা এভাবে বলি, দেখো পয়েন্টে বলা ছিল ডায়েড অন 1 নভেম্বর 1950, তাহলে এটাকে আমি সেন্টেন্স বলছি এবারে, দিস গ্রেট নভেলিস্ট অথবা গ্রেট ম্যান, এবারে পাস্ট অ্যাওয়ে বলতে পারো, ব্রেথড হিজ লাস্ট, আমি অনেকগুলোই বলেছি, তাহলে বলি ব্রেথড হিজ লাস্ট অন 1 নভেম্বর, দেখো বলা আছে 1 নভেম্বর ইন 1950, 1950 সালে। এইবারে যে কোনো রাইটিংয়ে যেমন একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলা উচিত, এই যে আমরা বলেছিলাম গ্রেট ইন্ডিয়ান রাইটার, গ্রেট বেঙ্গলি নভেলিস্ট, এসব বলতে হবে একটা যে কোনো কথা তার পরিচয়। তিনি যদি স্বামী বিবেকানন্দ যদি হন, বলতে পারবে স্বামী বিবেকানন্দ ওয়াজ আ গ্রেট ফিলোসফার, গ্রেট মঙ্ক সন্ন্যাসী, সায়েন্টিস্ট হলে সায়েন্টিস্ট, এরকম, ক্রিকেটার হলে ক্রিকেটার, যা বলবে। আর অবশ্যই একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে। কিভাবে বলবে, আমি ক্লাস 11-এ পড়ি, বাহ খুব ভালো কথা। দেখো দেখো এবার কনক্লুডিং সেন্টেন্স কি বলবে, দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স আমি তোমাকে এখানে শেখাচ্ছি, আমি তোমাকে 2-3টে সেন্টেন্স বলছি, এভাবে বলতে পারো, হি উইল বি রিমেম্বার্ড ফর এভার ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য নেশন, টু দ্য সোসাইটি, ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশন টু লিটারেচার, সাহিত্যের প্রতি, এই যে লিটারেচার স্পেলিংটা তোমাকে লিখে দেখাচ্ছি, দেখো, সাহিত্যের প্রতি তার অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কঠিন লাগছে সেন্টেন্সটা, পরেরটা বলো, উই শ্যাল নেভার ফরগেট হিম, অন্তত এটা বলো আমরা তাকে কোনোদিন ভুলবো না, তা বললেও যথেষ্ট। তাহলে ছোট্ট করে এটা বলো, উই শ্যাল নেভার ফরগেট হিম। আর বড় করে বললে কি বলতে হবে দেখতেই পেয়েছো, উই শ্যাল নেভার ফরগেট দিস গ্রেট ম্যান, ফরগেট হিম, ব্যাস এইটুকু বললেই সমস্ত পয়েন্টকে কভার করে যা লেখা হয়েছে তুমি পুরো নম্বর পাবে যদি সেন্টেন্সে কোনো ভুল না করো। আমি এই যে ফাইলটা তোমাকে দেখালাম এভাবে। এখন এর বাইরেও যদি কোনো পয়েন্ট এমন থাকে যে তিনি বিদেশে গেছিলেন, যেমন পাবে তুমি, পরে আমি তোমাকে দেখাবো। দেখো আমি একটা পয়েন্ট তোমাকে লিখে দেখাচ্ছি, মনে করো রয়েছে যে ভিজিটেড লন্ডন, মনে করো এরকম একটা পয়েন্ট আছে, কিভাবে লিখবে এই পয়েন্টটাকে, দেখো আমি বলেছি, এর বাইরে অন্য পয়েন্ট থাকলে সেটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে লিখবে। পয়েন্টে সাবজেক্ট সাধারণত থাকে না, অনেক সময় ভার্বও দেওয়া থাকে না, তখন ভার্বটা বুঝে নিয়ে লিখতে হবে। আর এখানে দেখো এই যে ভার্ব দেওয়া ছিল, সাবজেক্ট ছিল না, তাহলে এটাকে বলবো হি ভিজিটেড লন্ডন। দেখো এই তো সাবজেক্ট, তাহলেই তো সাবজেক্ট ভার্ব এসে গেল। আমাকে এই প্যাটার্নটাতে আনতে পারলেই হবে, এই সাবজেক্ট ভার্ব, এই যে বলেছি অন্য যা থাক না কেন তোমার ভার্বটা সাধারণত দেওয়া থাকবে, ব্যাস তুমি সেন্টেন্স করে দাও। শুধু এইটুকু মনে রাখতে পারলেই তুমি দেখবে যে যে কোনো তুমি বায়োগ্রাফি পয়েন্ট দেখে দেখে নিশ্চিন্তে করতে পারছো। একদম ছোট থেকে বড় তুমি যে ক্লাসেই পড়ো, বায়োগ্রাফি রাইটিং তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে আশা করি। আমি তোমাকে
এই পিডিএফটা আবার একবার লেখাটা আমি দেখাচ্ছি, তুমি একবার দেখো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। আমি চেষ্টা করব তোমাকে এটা পিডিএফটা দেওয়ার, তবু তুমি এখান থেকে এই অংশটা স্ক্রিনশট নিয়ে নাও একবার, আর পরবর্তী অংশটা এই অংশটা আরেকবার স্ক্রিনশট নিয়ে রাখো, এখান থেকেও তোমার কাজ চলে যেতে পারে। তাহলে কেমন লাগলো আমাকে জানাবে। এরপরেও বায়োগ্রাফি রাইটিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে, বন্ধুদেরকে বলবে তারাও যেন এই ক্লাসটা দেখে, আর হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে তাদের কাছে শেয়ার করে দিতে পারো। এইভাবে ইংরাজির ভীতি কাটিয়ে আমরা সবাই মিলে ইংরাজিকে খুব সহজ করে তুলব, যাতে পরীক্ষায় নম্বরও পাই এবং ইংরাজি লিখতে এবং বলতে পারি নিজে নিজে। ইংরাজি কিন্তু শিখতে হবে। আবার পরের ক্লাসে দেখা হবে তোমার সাথে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।